তোর মরণের হাতে পাতায় আছে পূর্ণিমার রাতে, এ ঘোর কালনাগিনীর হাতে তোর নরক লেখায় আছে। সম্মুখে পাপ, পশ্চাতে পাপ, এ রাজবাড়ি মহা সর্বনাশ। গল্প শুনতে কেই না ভালোবাসে। আপনাদের রবিবারগুলিকে তাই গল্প দিয়ে সাজিয়ে তুলতে আমাদের এই বিশেষ প্রচেষ্টা রবিবারের গল্প। প্রতি রবিবার ঠিক দুপুর 1টায় চলে আসে বাংলা তথা বিশ্ব সাহিত্যের ডালি থেকে বিশেষ কিছু গল্পের রেণু নিয়ে। আজ যেমন আমরা নিয়ে এসেছি বিপাশা গাঙ্গুলির লেখা গল্প নেকড়ে পিশাচ। আজকের এই গল্পে কলমে রয়েছেন বিপাশা, কণ্ঠদান করেছেন শুভদীপ, সৌম্য এবং বিপাশা। এই গল্পের আবহ তৈরি করেছে রুবাই এবং পোস্টার ডিজাইন করেছে রিজু। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প নেকড়ে পিশাচ। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমরা টিম রবিবারের গল্প কোনোভাবেই এই সকল কুঅভ্যেসকে প্রশ্রয় দেই না। যদি গল্পে ধূমপান বা মদ্যপানের উল্লেখ থাকে তবে তা শুধুমাত্র গল্পের আবহ তৈরির খাতিরেই করা হয়েছে। হালদার বাড়িতে আজ আবার সাজো সাজো ভাব। সবার গায়ে নতুন কাপড়, সবার চোখে মুখে আনন্দ। তার মধ্যেও লক্ষ্য করলে দেখা যাবে একটা উদ্বেগ আছে মনে মনে, যার ছাপ চেহারাতেও স্পষ্ট। তবুও আজ নবীনের বিয়ে, নতুন বউ আসছে, শাঁখ উলুধ্বনির শব্দ আর রজনীগন্ধার গন্ধ চারিদিকে। নবীন কাল বরযাত্রী নিয়ে বিয়ে করতে গিয়েছিল 3টি গ্রাম পেরিয়ে রূপপুর গ্রামে। বরকর্তা নবীনের বড় দিদির জামাই মুকুন্দ। তার ওপরেই সব ভার ছিল যাতে ভালোই ভালোই বিয়েটা মেটে। মেয়ের বয়স কম। আজকালকার দিনে আবার এত কম বয়সের মেয়ের বিয়েতে অনেক হ্যাপা। নিয়ম টিয়ম নাকি সব বদলে গেছে। তবে এসব অজপাড়া গায়ে এখনো এসব নিয়ম কানুনের বালাই কেউ মানে না। তাছাড়া নবীনরা হলো এককালের জমিদার। তাদের প্রতিপত্তি নিজের গ্রামে তো বটেই, প্রতিবেশী গ্রামেও কম নয়। নিজেদের বাপ ঠাকুরদার নাম ভাঙিয়ে দিব্যি চলে যাচ্ছে এখনো। নবীনই এখন ভগ্নপ্রায় জমিদারির জমিদার। মা বাবা গত হয়েছেন, অভিভাবক বলতে রেখে গেছেন এক বিধবা পিসিকে। আর নবীনের দিদি ও জামাই মুকুন্দ, তারাও পাকাপাকিভাবে হালদার বাড়িরই বাসিন্দা। নবীন অবশ্য নামে নবীন হলেও বয়সে নেহাত নবীন না। বিশেষত কুমুদিনীর বয়স মোটে 13। 34 বর্ষীয় নবীনকে তাই তার সৎপাত্র ঠিক বলা যায় না। কিন্তু পাড়া গ্রাম, 13 বছরের মেয়ে কুমুদকে একটি সৎ ও উচ্চ বংশে বিয়ে দিতে পেরে তাই কুমুদের বাবা গঙ্গা স্নানের পুণ্য অর্জন করলেন বলা যায়। গলায় গামছা দিয়ে মেয়েকে বাপের বয়সী নবীনের হাতে সমর্পণ করলেন। কুমুদিনীর মনের কথা আমরা পরে জানব। আগে বিয়ের আসরে গিয়ে দেখি মুকুন্দবাবু তার দায়িত্ব ঠিকঠাক পালন করলেন কিনা। আপনাকে তো আগেই বলেছি আমরা ভদ্রলোক। তো ভদ্রলোকের এক কথা, তা কাঁসার বাসনপত্র যা দেবেন বলেছিলেন তা তো এখানে সব দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কুমুর বাবা কাঁপতে কাঁপতে হাত জোর করে বললেন, ঠাকুর, কথা দিচ্ছি 1 সপ্তাহের মধ্যেই সব পাওনা গন্ডা মিটিয়ে দেব। হঠাৎ হরকা পানে সব জমি জমা ডুবে অনেক ক্ষতি হলো ঠাকুর, না হলে তো। মুকুন্দর এসব ভালো লাগে না। ভেবেছিল নবীনের বিয়ে উপলক্ষে এই বুড়োর থেকে 2 পয়সা কামিয়ে নেবে। দূর দূর, হাড়ি নিয়ে বিনিয়ে কাঁদতে হবে না। হ্যাঁ, ও সব আমার খুব ভালোভাবে জানা আছে। হ্যাঁ, 1 সপ্তাহের 1 দিন বেশি যদি যায়, মেয়েকে পত্রপাঠ বাড়ি পাঠিয়ে দিতে আমার বেশি সময় লাগবে না, বলে দিলুম। হ্যাঁ,
ধুতির মালকোচাটা সাবধানে সামলে কাদা কাদা মাটি পেরিয়ে বিয়ের মণ্ডপের পেছনে নিজের ইয়ার দোস্তদের সাথে যে বিশেষ আয়োজন করে এসেছে মুকুন্দ, সেই দিকে জুতো মশমশ করে চলে গেল সে। হাঁটু অবধি ধুতি পরিহিত এই মাঝবয়সী কন্যা দায়গ্রস্ত পিতা অনেকক্ষণ সেই যাওয়ার দিকে তাকিয়ে অবশেষে একটা দীর্ঘশ্বাস ফেললেন। কাকা, তুমি এখানে কেন? পুরোহিত মশাই তোমায় খুঁজছে যে। হ্যাঁ হ্যাঁ, কন্যা সম্প্রদান করতে হবে তো। ও কি কাকা, তোমার চোখে জল কেন? না না, ও কিছু না। আরে, মেয়ের বিয়ে দিতে গিয়ে কোন বাপের চোখে জল আসে না বল দেখি? কুমুর বিয়েটা এখন না দিলেই হতো না কাকা? কুমু তো এখন ছোট, মাত্র 13 বছর বয়স। আমার চেয়ে কতটা ছোট বলো কুমু? সেই মেয়ের বিয়ে তুমি এখনই দিচ্ছ, তার উপর আবার দোজ বর। আর কি কোনো পাত্র খুঁজে পেলে না কাকা? চুপ চুপ মা, চুপ। আমরা আমরা গরিব, আমাদের সব মেনে নিতে হয়। তবে তবে তোর বাবা গ্রাম থেকে বেরিয়ে শহরে গিয়ে জীবন শুরু করেছে। তোর জীবনটা তুই সাজিয়ে নিস রে মা। আমি আমি অন্তত বুঝবো আমার আমার আরেকটা মেয়ে বাঁচার মতো বাঁচছে। নন্দিতা কুমুদিনীর থেকে 3 বছরের বড়। কুমুদিনীর জ্যাঠা অনেক আগেই গ্রাম ত্যাগ করে শহরে পাড়ি জমিয়েছিলেন। তিনি সবসময় বলতেন, বুঝলি হরো, আমাদের বাবা মায়েরা কোনোদিন আমাদের কথা ভাবেনি, কিন্তু আমাদের নিজেদের সন্তানের কথা তো ভাবতে হবে না? যুগের সাথে সাথে বদলাতে হবে বল। হরপ্রসাদ ও শিবপ্রসাদ 2 ভাই। তাদের বাবা তাদের জন্য সম্পত্তি বলতে রেখে গিয়েছিলেন কিছু চাষ জমি আর এই বাস্তু ভিটে। শিবপ্রসাদ যখন স্ত্রী কমলা ও মেয়ে নন্দিতাকে সাথে করে গ্রাম ছাড়লেন, নন্দিতার বয়স তখন মাত্র 8। নন্দিতা তার বোন কুমুকে ভালোবাসত প্রাণের চেয়েও বেশি। তাকে ছেড়ে যেতে মন ছিল না তার। কিন্তু 8 বছরের মেয়ের কথা কেই বা শোনে? হরপ্রসাদও অনেক চেষ্টা করেছিলেন যদি দাদাকে আটকাতে পারেন, কিন্তু পারেননি। সেই থেকে পিতৃপুরুষের ভিটে মাটি আঁকড়ে বসে আছেন তিনি। শিবপ্রসাদ অবশ্য বহুবারই বলেছে যাতে সব বেচে বুচে শহরে চলে যায় হর, কিন্তু তিনি পারেননি। সহজ সরল এই মানুষটা গ্রামের জমি জমা আঁকড়েই কাটিয়ে দিল চিরটা কাল। জমি সম্পত্তি নিয়ে দাদার অবশ্য ক্ষোভ বেড়েছে সময়ের সাথে সাথে। এই বাড়ি জমি বিক্রি হলে তিনিও ভাগ পেতেন, কিন্তু হরর জন্য তা হওয়ার জো নেই। নন্দিতার বাবা শেষ নিজের গ্রামে এসেছিলেন কবে তা তার হয়তো আর মনে পড়ে না। ইদানিংকালে তিনি আর এই গ্রামের পা মারাননি কখনো। নন্দিতা অবশ্য কখনো সখনো আসে। নন্দিতা অনেক কথা বলে, হর সেসব কথা বোঝে না। নন্দিতা বলে, গ্রামের সৌন্দর্য নষ্ট করে গ্রামের কুসংস্কার। গ্রামগুলিকে কুসংস্কার মুক্ত করতে পারলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হর বোঝে না ঠিক কি সমস্যার কথা বলছে নন্দিতা। সে শুধু মনে মনে ভাবে, এত বছরের পুরনো সংস্কার কি এত সহজে মুছে ফেলা যায় রে মা? কন্যাদান করতে করতে অন্যমনস্ক হয়ে পড়ছিলেন হরপ্রসাদ। কন্যাকে কি দান করা যায়? কোনো বাপ মা কি পারে তার সবচেয়ে প্রিয় কলজের টুকরোকে দান করে দিতে? তবে এমন নিয়ম কেন? আবার একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলেন হরপ্রসাদ। হঠাৎ চিৎকার চেঁচামেচিতে সম্বিত ফেরে তার। এমন অখাদ্য আধসেদ্ধ খাবার খায় কি করে মানুষ? ছ্যা 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 ছ্যা।
ছি ছি, এত ভালো বর পেলে তোমার মেয়ের জন্য একটু খাওয়ানো দাওয়ানোতে মন উঠলো না তোমার? এত এত হাড় কেপুন বাপ, বাপের জন্য দেখিনি। ঠিকই তো বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি আমার আমার কুমুর বিয়েতে যথাসাধ্য করেছি। সেখানে কোনো কৃপণতা আমি করিনি, কোনো কৃপণতা করিনি। আলবাত করেছ। মাছের তেল করার কথা ছিল, কবিরাজি করার কথা ছিল, তা সেখানে মাছই বা কই আর তেলই বা কই? হ্যাঁ, আর ইলিশ মাছের আকার আকৃতি দেখলে এ রুই মাছও লজ্জায় মুখ ঢাকবে। এত টাকা নিয়ে কি স্বর্গে যাবে মজুমদার? আরে মুকুন্দ, ঠিকই বলেছে। তুই যে বললি যে কচি পাটার ঝোল নাকি কোথায়, কচি পাটা কোথায়? আবার পাটা? ওই যে পাটা ওখানে বসে বে করছে। পাত্রপক্ষ নিজেরাই বিয়ের মণ্ডপটাকে শোরগোল করে প্রায় মাছের বাজারে পরিণত করে ফেললে। উদ্দেশ্য হরপ্রসাদ মজুমদার কন্যা সম্প্রদান করে যা শিরদাঁড়া বন্ধক দিয়েছেন তিনি ছেলের বাড়ির কাছে, সেই শিরদাঁড়া আরও একটু বেঁকিয়ে দেওয়া, যাতে আর কোনোদিন মেয়ে ও তার বাপ চোখ তুলে না ছেলের বাড়ির দিকে তাকায়। এই অনেকটা ঝি পিটিয়ে বউকে শায়েস্তা করা। কুমু বড় বড় চোখ করে শুনছিল তার প্রায় হয়ে যাওয়া বর ও এই বাড়ির লোকেদের কথা। টপ টপ করে তার ডাগর চোখ থেকে জল পড়ছিল, কিন্তু ঠোঁট দুটি ছিল বন্ধ। কিন্তু নন্দিনী শহুরে মেয়ে, মুখ বন্ধ করে কাকার অপমান সে মেনে নিতে পারল না। বলে উঠল, ওদিকে তো খাবার প্রায় শেষের দিকে, খাবার এতই অপছন্দ, তাহলে সাবার হলো কি করে শুনি? এদিকে বরযাত্রীর দল তো বুভুক্ষের মতো খেয়েই চলেছে। মুকুন্দ কাছেই ছিল, এই কথা শুনে তেড়ে এলো প্রায়। কি এত বড় কথা? আমরা হলাম জমিদার বাড়ির লোকজন, খাওয়া পড়ার অভাব আমাদের নেই, আর আমাদেরকেই কিনা অপমান করে এইসব কথা বলা হচ্ছে। না না, এই অপমান আর সহ্য করতে পারছি না। এই নবীন, উঠে আয়, আর বিয়ে করতে হবে না, উঠে আয়। হরপ্রসাদ মুকুন্দর পায়ে পড়ে গেলেন। না না না, এমন এমন অনাথ সৃষ্টি করো না ঠাকুর। তোমরা এখন চলে গেলে আমার মেয়ের কি হবে? নগ্নভ্রষ্ট মেয়েকে কে বিয়ে করবে? এই কঠিন শাস্তি আমার মেয়েকে দিও না, দিও না ঠাকুর। হ্যাঁ, যাও যাও, ওসব কথা আমাকে বলতে এসো না। হ্যাঁ, ওই তোমার ওই 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 শহুরে মেয়েটাকে গিয়ে বলো, এসব তোমার আগে থেকে শিখিয়ে রাখা উচিত ছিল। হ্যাঁ, আমরা তোমাদের উদ্ধার করতে এসেছি, হ্যাঁ, আর তোমরা কিনা আমাদেরকেই অপমান করছো। হর এবার নন্দিতার কাছে গেলেন, তার কাঁধে হাত দিয়ে বললেন, ক্ষমা চা মা, ঠাকুরের কাছে ক্ষমা চা। তো বোনকে যদি ভালোবাসিস এক্ষুনি গিয়ে ক্ষমা চা বলছি। নন্দিতা কথা বলল না, গোঁজ হয়ে দাঁড়িয়ে রইল। হর আবার বললেন, ওরে ওরে, এমন ভালো বর, এমন ভালো ঘর তোর বোন আর পাবে না রে। ওদের ওদের অশেষ দয়া, আর তুই কি না। কাকাকে কথা শেষ করতে না দিয়ে নন্দিতা বলে উঠল, এ তুমি কি বলছো কাকা? আমার বোন মাত্র 13 বছর যার বয়স, তাকে তুমি তার চেয়ে 3 গুণ বড় দোজ বরে বিয়ে দিয়ে দিচ্ছ। তার উপরে ছেলের বাড়ির লোক এসে চর্বচ্চস্য খেয়ে তোমারই নিন্দে করে যাচ্ছে। এমন বাড়িতে ভালো থাকবে কুমু? তুমি বলো। এতক্ষণ নবীনের কথা কেউ শুনতে পায়নি। এবার নবীন বলে উঠল, ঠাকুরমশাই, আপনি মন্ত্র করুন, এ বিয়ে হবে। কিন্তু তোমার জামাইবাবুর অপমান, সেটা কি হবে?
সব তুমি হজম করে বিয়ে করবে শালাবাবু? এ কি তোমার ধর্মে সইবে? আমরা জমিদার, আমাদের এসব ছোটোখাটো বিষয় নিয়ে কোন্দল করলে ভালো দেখায় না জামাইবাবু। আপনি চুপ করে থাকলেন কেন ঠাকুরমশাই? মন্ত্র পড়ুন। উপস্থিত সকলেই নবীনকে ধন্য ধন্য করলে। বিশেষত নিজের জামাইয়ের কাছে প্রায় কেনা হয়ে থাকলো হর। বিয়ে সম্পন্ন হলো। মেয়েকে সাজিয়ে এবার শ্বশুর ঘরে পাঠানোর কথা। যাবার আগে কুমুকে তৈরি করতে করতে নন্দিতা বললে, শোন, ওখানে গিয়ে এই আকাট মূর্খের মতো থাকবি না, বুঝলি? সবকিছু বুঝে শুনে করবি। আমার কিন্তু ওদের খুব সুবিধে ঠেকছে না। কিন্তু আমার তো মনে হলো উনি খুব ভালো মানুষ, তাই না? তা না হলে আজ আমার অত বড় সর্বনাশটা উনি আটকাতেন না। বোকার মতো কথা বলিস না তো। তুই কি ওই লোকটাকে আগে থেকে চিনিস? কেমন লোক তুই জানলি কেমন করে? আর তোর মতো সুন্দরী অল্প বয়সী বউ পেলে যে কারোরই মতি বিভ্রম হবে। যা, কি যে বলিস। বোনের চিবুকটা নেড়ে বলল নন্দিতা। লজ্জা পেলি যে ভারী? কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে রে, বাবাকে ফেলে যাচ্ছি। কবে কিভাবে আবার আসবো জানি না। তুই মাঝে মাঝে এসে বাবাকে দেখে যাস দিদি। সে তো আমি আসবই, তবে তোর সাথে এই দফায় আমিও যাব তোর শ্বশুর বাড়ি। গিয়ে দেখেই আসি একবার কেমন জমিদার তারা। চোখের জলে বিদায় নেয় কুমু। নন্দিতার এই যাওয়াটাকে একেবারেই মেনে নিতে পারছেন না মুকুন্দ। কিন্তু পাছে নবীন আবার সবার সামনে তার কথাকে অমান্য করে বসে, সেই ভয়ে চুপ করে থাকে সে। মনে মনে ভাবে, চলুক না একবার। যাওয়াটা ওর ইচ্ছায় হলেও ফেরাটা তো আর ওর ইচ্ছেই হবে না। একটা ক্রূর হাসি মুকুন্দর ঠোঁটের কোণে দেখা দিয়েই মিলিয়ে যায়। হরপ্রসাদও চাননি নন্দিতা কুমুর সাথে যাক। কে জানে এই মেয়ে ওখানে গিয়ে কি গোল বাঁধিয়ে আসে। উলুধ্বনি ও শাঁখের আওয়াজ ভেসে আসছে দূর থেকে। পালকি থেকে বউকে নামিয়ে বরণ করা হলো। দিদি অবশ্য বউয়ের মুখখানি তুলে বললেন, বাবা, তবে যে শুনেছিলাম বউ আমাদের 13 বছর বয়সে, তো বাচ্চার মুখ দেখে তো মোটেই তা মনে হচ্ছে না গো। মেয়ের বয়স কম করে 19 তো হবেই। কি বলিস? আজ্ঞে না, আমার কাকা মিথ্যে কথা বলে না। কুমু আমার চেয়ে 3 বছরের ছোট। আমার এখন 16, কুমুর সেই হিসেবে 13ই। ও মা, এ আবার কে গা? এটি হলো আমাদের বউয়ের দিদি। শহর থেকে এসেছে কি না, তাই তার বুলির সাথে পেরে উঠবে না রাঙা বউ। হ্যাঁ। মুকুন্দ বলে উঠল। নবীনের দিদি নীলার চোখ দুটো ধক করে জ্বলেই নিভে গেল। ওরে, তুই সব নতুন বউকে ঘরে নিয়ে যা। ভাইয়ের আমার সকাল থেকে কত ধকল গেল, একটু জিরিয়ে নিগে যাক। আর বউয়ের দিদিকে দোতলার ঘরটা খুলে দে। কুটুম মানুষ, 2 দিন থাকবে, সব দেখবে শুনবে চলে যাবে। আতিথেয়তার জন্য ত্রুটি না হয় দেখিস, আবার শহরে গিয়ে নিন্দা মন্দ না করতে পারে। বাড়ির খাস চাকরানি টুলুকে দায়িত্ব দিয়ে ভাই আর ভাইয়ের বউকে নিয়ে ভেতরে চলে গেল নীলা। দোতলার ঘরে যাবার পথে ঘরগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল নন্দিতা। বহু পুরনো ভগ্নপ্রায় বাড়ি। সন্ধ্যার আধো অন্ধকারে গা ছমছম করে। সিঁড়ি দিয়ে উঠে যে ঘরটা আগে চোখে পড়ল, সেই ঘরে বসে এক বৃদ্ধা
সন্ধ্যা আহ্নিক সারছেন। টুলুকে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, কে ও টুলু নাকি? তা বলে নতুন বউ এলো বুঝি? মরণ, চোখের কি মাথা খেয়ে বসে আছে নাকি? এটা বউ হইতে যাবে কেন? এটা হলো বউয়ের কোন এক দিদি, শহর থেকে এসেন গো। ততক্ষণে বুড়ি পিসি এগিয়ে এসেছেন দোরগোড়ায়। চশমাটা পরে নিয়ে ভালো করে দেখলেন নন্দিতাকে। ও, তাও ভালো। ওই কোণের ঘরে থাকবে বুঝি? এই যে শোনো মেয়ে, রাত বিরেতে ঘরের বাইরে বেরোতে যেও না যেন। আমাদের পুরনো বাড়ি, সাপ কোপের অন্ত নাই। দোতলায় আপনি একাই থাকেন? জিজ্ঞেস করল নন্দিতা। মলজা, একা থাকতে যাব কেন? একা থাকি ঠিকই, তবে সেও আসে মাঝে মাঝে। পিসি, অত কথা কয় না তো। যাও দেখি না এখন, আমার আবার মেলা কাজ পড়ে আছে নিচে। যাও দিদি, তোমার ঘরে যাও। আর পিসিমার কথাটা মনে রেখো যেন, রাতের অন্ধকারে একলাটি একেবারে বেরিও না। টুলু চলে যেতেই চারপাশটা খুঁটিয়ে দেখল নন্দিতা। এই বাড়িতে তার বোন থাকবে কিভাবে? কেমন একটা গা ছমছমে ভাব। বাড়ির কেউই যেন স্বাভাবিক না। কুমুকে ভেতরে নিয়ে গেল। তার সাথে কি আর দেখা করা যাবে না? এ কি আশ্চর্যের কথা! তার বোন কোথায় থাকবে, কেমন থাকবে, সেটা জানার তার কোনো অধিকার নেই। নন্দিতা এখান থেকে চলে গেলেই যেন তারা সকলেই বাঁচে। সে রাতে তার খাবার এ ঘরেই পাঠিয়ে দেওয়া হয়। কুমুর কথা জিজ্ঞাসা করলে টুলু জানায়, ও নতুন বৌদিমণির শরীরটা ভালো নাই, ঘুমাচ্ছে, এখন দেখা হবে না। চাকরানির এমন ধারা কথায় রাগ হয় নন্দিতার, কিন্তু এখন একে চটালে চলবে না। এবাড়ির খবরাখবর নিতে হবে এই টুলুর থেকেই। সে নিজের ব্যাগ থেকে 100 টাকার নোট বের করে এগিয়ে দেয় টুলুর দিকে। মনে হচ্ছে ওষুধে কাজ দিয়েছে। টুলুর চোখ দুটো চকচক করে ওঠে। টাকাটা হাতে নিয়ে নন্দিতা বলে, তুমি আমাকে ভেতর বাড়িতে নিয়ে যাবে টুলুদি? আমি আমার বোনের সাথে দেখা করেই চলে আসব। আজ রাত্রিরে দেখা হবে নিকো। কেন? পূর্ণিমার রাতে এই বাড়ির বউদের কারো সামনে বেরোনো বারণ আছে। তাই নাকি? এটা কি এই বাড়ির কোনো নিয়ম? দায়দাবাবুর আগের 2 বউ, তারাও তো পূর্ণিমার রাতেই মারা গেছিল। দাদাবাবু মানে? টুলু মুখে কাপড় চাপা দিয়ে বলে, দায়দাবাবুর নাম কি মুখে আনতে পারি? তোমার বোনের বর্গ। ভুরু কুচকে যায় নন্দিতার। এর আগে নবীনবাবুর একটি বিয়ে ছিল সে জানত, তবে দুটো বিয়ে ছিল। আশ্চর্য! মনে মনে নিজের কাকার প্রতি ভয়ানক বিরক্ত হয়ে ওঠে নন্দিতা। কুমু কি এতই বোঝা হয়ে পড়েছিল যে তাকে গলায় কলসি দিয়ে পুকুরে ডুবিয়ে মারার ফোন দিয়ে আটল কাকা? তা কেন মারা গিয়েছিল তোমার দাদাবাবুর 2 বউ? বিরক্ত গলায় জিজ্ঞাসা করে নন্দিতা। নেকৃতি খেয়েছিল গো। বলতে বলতে গলা যেন কেঁপে উঠল সামান্য টুলুর। তাড়াতাড়ি সামলে উঠে সে বলল, আমি যাই গো দিদি, এইখানে পূর্ণিমার রাতে নেকড়ে বেরোয়। আপনিও সাবধানে থাকবেন দিদি, বাইরে একদম বেরোবেন নিকো। বলেই দরজা বাইরে থেকে ভেজিয়ে তাড়াতাড়ি চলে যায় সে।
রাতে বারবার ঘুম ভেঙে যায় নন্দিতার। অদ্ভুত অস্বস্তিকর চারিদিকে, কোথা থেকে যেন মন্ত্রের আওয়াজ ভেসে আসছে। ঘরে একটা মাত্র জানলা, অস্বস্তি থেকে বাঁচতে জানলাটা খুলে দেয় নন্দিতা। দূরে কোনো হিংস্র জন্তুর আওয়াজ ভেসে আসছে। গা গ্রামে শিয়ালের আওয়াজ নতুন কিছু নয়, কিন্তু এই জন্তু যেন অন্য কিছু। তার সাথে সাথে খুব অস্পষ্টভাবে ভেসে আসছে মন্ত্রের আওয়াজও। হঠাৎই বারান্দায় একটা গলার কর্কশ আওয়াজ ক্রমশই যেন স্পষ্ট হতে লাগলো। তোর মরণা ফাঁদে পাতায় আছে পূর্ণিমার রাতে, এ ঘোর কালনাগিনীর হাতে তোর নরক লেখায় আছে। সম্মুখে পাপ, পশ্চাতে পাপ, এ রাজবাড়ি মহা সর্বনাশ। সে কি, গলাটা অনেকটা বুড়ি পিসির গলার মতো লাগছে না? নন্দিতা এগিয়ে গিয়ে দরজার হুড়কো খুলে দাঁড়ালো। ভুলে গেল এই পিসি এবং টুলু দুজনেই তাকে সন্ধেবেলায় ঘরের বাইরে বেরোতে বারণ করে দিয়েছিল। হিমেল হাওয়া স্পর্শ করল তাকে। চাঁদের আলোয় একটা ছায়া মূর্তি আকাশের দিকে হাত তুলে ছড়ার মতো আউড়ে চলেছে কথাগুলো। হঠাৎ তার দিকে তাকিয়ে বুড়ি বলে ফেলল, তুই তুই কেন ঘরের বাইরে এসেছিস মা? যা ঘরে ঘরে যা, তোকে যেন ও না দেখতে পায়, দেখলেই বিপদ। যা মা, ঘরে যা, যা যা যা, ঘরে যা। ভয় পেয়ে গেল নন্দিতা। তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল ঘরের ভেতর ঢুকে। বুকের ভেতরে তার যেন ঢেকির পার পড়ছে। বাইরে ওই ভয়ানক সুর করে ছড়া কাটার মতো নিষিদ্ধ কথার সুর, সাথে কোন এক অজানা জন্তুর আর্তনাদ, তার সাথে সাথে দূর থেকে ভেসে আসা মন্ত্র রাতটাকে যেন রহস্যময় করে তুলেছে। ঠকঠক করে জল খেল নন্দিতা। তারপর নিজের খাটে গিয়ে গুটিসুটি মেরে শুয়ে রইল। কালই বোনের সাথে দেখা করতে হবে। এ বিয়ে মানা যায় না। এই ভুতুরে বাড়িতে সে তার প্রিয় বোনকে ছেড়ে কখনো যাবে না। কখন যে ঘুমিয়ে পড়েছিল নন্দিতা টের পায়নি। ঘুম ভাঙল একটানা কান্নার আওয়াজ শুনে। কথা কিছু বোঝা যাচ্ছে না, শুধু নারী পুরুষ সম্মিলিত কিছু কণ্ঠস্বর ভেসে আসছে। ধীরে ধীরে ঘরের বাইরে এসে দাঁড়ালো নন্দিতা। একবার উকি মেরে দেখল পিসি ঠিক কাল সন্ধ্যের মতোই বসে আছেন। তাকে পেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো নন্দিতা। আজ আর তাকে কেউ বাধা দিল না। সে সদর দরজা পেরিয়ে চলে গেল অন্দর মহলে। কি হলো ব্যাপারটা? এত শোরগোল কিসের? একটু এগিয়ে টুলুকে দেখতে পেয়ে জিজ্ঞেস করল নন্দিতা, কি হয়েছে গো? মুখে কাপড় চাপা দিয়ে কান্নার রোলটা আরও একটু বাড়িয়ে টুলু সরে গেল, তার কথার কোনো উত্তর না দিয়েই। আরও একজন ভৃত্যগোছের লোক চোখে পড়ল নন্দিতার। এগিয়ে গিয়ে তাকেই জিজ্ঞাসা করল, কি হয়েছে বলতে পারো এখানে? আর কি বলবো দিদিমণি, এটাই তো ভবিতব্য ছিল। কি হয়েছে একটু বলো না খুলে। তুমি ওপরে এসো গো, শহরে মেয়ে, ও কিছু বলতে পারবে নি তো। নীলাকে দেখতে পেয়ে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিল নন্দিতা। কৌতূহলবশত চোখ পড়ল নিচের উঠোনে। সেখানে কারো একটা শরীর শোয়ানো আছে। তার পাশে মাথায় হাত দিয়ে বসে আছে নবীন।
আর পাশে একটা ঝাড়ন মতো কি হাতে নিয়ে বসে আছে অদ্ভুত দেখতে একটা লোক। কপালে তিলক, গায়ে পট্টবস্ত্র, বিড়বিড় করে কি সব মন্ত্র বলছে আর ঝুঁকে পড়ে রোগীর মুখের দিকে কি যেন দেখছে। এবার চমকে উঠল নন্দিতা। এ কি, এ তো কুমু। কুমু, কুমু, কি হয়েছে? কি হয়েছে কুমু? হতভম্বের মতো একবার ওপরের দিকে একবার নিচের দিকে দেখে চেঁচিয়ে উঠল নন্দিতা। কি হয়েছে? কি হয়েছে কুমুর? কি হয়েছে? আমার বোনের যদি কিছু হয় আমি কিন্তু সবাইকে পুলিশে দেবো বলে দিলাম আমি। একটা পান মুখে পুড়ে হুকুম দিল নীলা। ও মাগিকে ওপরে তুলে নিয়ে আয় টুলু। নিজে আসতে না চাইলে পাঁজা কোড়া করে নিয়ে আসবি। টুলু যেন অপেক্ষাতেই ছিল। হিড়হিড় করে টানতে টানতে ওপরের ঘরের দিকে নিয়ে গেল সে। সেখানে একটা তক্তপোষের ওপরে বসেছিল নীলা আর মুকুন্দ। মুকুন্দ বলে উঠল, খুব তরপাচ্ছিল মাগি কালকে। এবার তুই এই ঘরেই বন্ধ হয়ে থাক। আহ মুকুন্দ, তুই থাম দেখি। অবাক কাণ্ড। নিজের স্বামীকে তুই তোকারি করা গ্রাম বাংলার রীতি নয়। একটু অবাকই হলো নন্দিতা। তার মুখ দেখে অট্টহাসিতে ফেটে পড়ল নীলা। কি রে মেয়ে, কি ভাবছিস? শোন, মুকুন্দ আমার স্বামী ট্বামী না, আমার নাগর, আমার প্রধান তন্ত্র সঙ্গী। আর তোর বোন কুমু না কি যেন, তার সাথে আমার ভাইয়ের বিয়েটাও ঠিক বিয়ে না। ব্যাস, এর চেয়ে বেশি কিছু জানতে চাইবি নেকো। আমাদের কাজ মিটে গেলেই তোকে আর তোর বোনকে ছেড়ে দেব। ছেড়েই দেব। কথাটা বলেই একটা কু ইঙ্গিত করে খ্যাক খ্যাক করে হেসে উঠল মুকুন্দ। ঝনাত করে ঘরের তালাটা বন্ধ হয়ে গেল। নন্দিনী আছড়ে পড়ল দরজার ওপরে, কিন্তু কেউ তার আওয়াজ শুনল না। দরজা খোলো প্লিজ, দরজাটা খোলো কেউ, আমরা চলে যাব, তোমাদের কোনো ক্ষতি করব না। দরজাটা খুলে দাও প্লিজ, দরজাটা খুলে দাও। অনেকক্ষণ দরজায় বসে থাকার পর ঘরের কোণে এসে যখন বসেছে নন্দিতা, তখন ও নিচের থেকে ওঝা ও বাকিদের শোরগোল কানে ভেসে আসছিল। এখন সে কি করবে, কিভাবে বেরোবে এখান থেকে? দেখতে দেখতে দুপুর গড়িয়ে যাচ্ছে। খিদেতে আর ক্লান্তিতে শরীর আর বইছে না। কাল থেকে যে মানসিক ও শারীরিক অবস্থা গেছে, তাতে মন শক্ত করে রাখা দুষ্কর। তবুও অনেক কষ্ট করে সে কাঠের জানলার ফাঁক গলে আসা রোদ্দুরটা দেখে ধীরে ধীরে সেদিকে পা বাড়ায়। কাঠের জানলায় সামান্য ফুটো, সেখানে চোখ রাখলে বাইরের উঠোনটা দেখা যাচ্ছে। খুব ভয় করে নন্দিতার। কেমন করে খবর দেবে তার বাবা মাকে? কাল যে ঘরে তাকে থাকতে দেওয়া হয়েছিল, সেখানে সে নিজের ফোন ও ব্যাগ ফেলে এসেছে। বাড়ির লোকেরা নিশ্চয়ই ওকে ফোন করে করে চিন্তায় অস্থির। বুঝলি মুকুন্দ, এ মেয়ের দেখছি ভাগ্যের জোর আছে। এই যাত্রায় বেঁচে গেল। কিন্তু রাঙাবো, এখন বিষয়টা আরো জটিল হয়ে উঠবে। নেকড়েকে যদি ভোগ না দেওয়া হয়, তাহলে তো আমাদের ঘোর বিপদ। নেকড়ে এখন আরো বিপজ্জনক হয়ে উঠবে রে। আজ রাতে দেখছি আরেকবার আসনে বসতে হবে আমাদের। হ্যাঁ, কিন্তু আজ তো পূর্ণিমা নয়,
এখন এমন তন্ত্রমন্ত্র করলে আবার হিতে বিপরীত হবে না তো? না না না, এতটা এগিয়ে এখন আর পিছিয়ে যাওয়া যায় না রে মুকুন্দ। যে কোনোভাবেই এই মেয়েকে আমাদের উৎসর্গ করতেই হবে, তা না হলে যে ভোগ অসম্পূর্ণ থেকে যাবে রে। তাহলে আয়োজন করি। তাই কর। শুধু একটাই চিন্তা, ওই মেয়েটা থেকে থেকে জ্ঞান হারাচ্ছে, ওকে দিয়ে কি কাজ হবে? নিয়ে তুমি চিন্তা করো না দাদা, আমি ওকে মধুপান করিয়ে করিয়ে বেহুশ করেই রেখেছি। গায়েও নতুন বউয়ের শাড়ি, ওকে বেঁধে এনে মন্ত্রপাঠ করলেই হবে। বেশ, তবে যা, আয়োজনে লেগে পড়। বলছি রাঙাবো, বহুদিন তো আমিও অভুক্ত আছি, আমার একটু ভোগ হবে না? আগের কাজ আগে কর, ভোগ উৎসর্গ করার আগে বাকিটা ভেবে দেখা যাবে। বলছি রাঙাবো, আমার কিন্তু ওই নতুন মেয়েটাকে মনে ধরেছে। মরণ, তোর দেখে শখের অভাব নেই। এই তো একটা ভোগ পাবি, আয়োজনটা আগে ঠিক মতন সম্পন্ন কর, কাজ সমাধা হোক। ও শহরের মেয়ে, ওকে নিয়ে আলাদা করে ভাবতে হবে। দুজনের এই কুরুচিপূর্ণ কথাবার্তায় আকাশ বাতাস যেন পুঁতি গন্ধে ভরে ওঠে। রাত বাড়ছে। সারাদিন নন্দিতাকে কিছু খেতে দেওয়া হয়নি। মাঝে মাঝেই দরজায় আছাড় মারছে নন্দিতা, কিন্তু কেউ যেন সেটা শুনতেই পাচ্ছে না। খিদে তেষ্টায় কাতর নন্দিতা অনেক রাতে মন্ত্রের আওয়াজ শুনে চোখ চেয়ে বোঝার চেষ্টা করল কি হচ্ছে, কিন্তু এত গুমোট অন্ধকারে কিছুই যেন ঠাওর হয় না। মন্ত্রের সাথে সাথে একটা গোঙানির শব্দ। শরীরটাকে টানতে টানতে সেই জানলার কাছে নিয়ে গেল সে, কিন্তু এত অন্ধকারে কিছুই বুঝতে পারল না। আঙুল দিয়ে খুঁজে খুঁজে অবশেষে সেই ছোট্ট ফুটোটা খুঁজে পেল সে। যা দেখল ও শুনল তাতে তার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠতে লাগলো। প্রথমেই নন্দিতার চোখ পড়ে নীলার দিকে। একেবারে প্রায় বিবস্ত্র অবস্থায় বসে রয়েছে নীলা, সামনে গনগনে আগুন। সেই দুর্বোধ্য ভাষায় কি সব মন্ত্র পড়ে যাচ্ছে। তারপর সে দেখতে পায় একটা ত্রিকোণ আকৃতির কিছু আঁকা রয়েছে উঠোনের মধ্যিখানে, তারই বাইরে দিয়ে একটা গোল বৃত্ত করা। ত্রিভুজটির মাঝখানে একটি পশুর করটির মতন কিছু দেখতে পাচ্ছে নন্দিতা। আরও একটু চোখ ঘুরিয়ে সে দেখল ত্রিভুজটির এক কোণে বসে রয়েছে মুকুন্দ, তার লোলুপ দৃষ্টি ত্রিভুজের অন্য কোণে, যেখানে সে দেখতে পেল কুমু বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। তাকে একটি বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে, হাত দুটো তার পিছমোড়া করে বাঁধা। মুখ থেকে যাতে বিন্দুমাত্র আওয়াজ না বেরোয় তাই তার মুখের ভেতরে কাপড় বা ওই জাতীয় কিছু ঠুসে দেওয়া হয়েছে। এত দূর থেকে সবটা ঠাওর হয় না, তবুও বোঝার চেষ্টা করছে নন্দিতা কি হচ্ছে ওখানে। গোঁ গোঁ করে একটা আওয়াজ বেরিয়ে আসছে কুমুর গলার ভেতর থেকে। একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে নিচে। তারপর সে কাঠের জানলায় কান পেতে শোনার চেষ্টা করে নিচের কথোপকথন। ভোগ দিতে হবে মুকুন্দ, যা তুই তোর কাজ শুরু কর। মুকুন্দ পায়ে পায়ে এগিয়ে যায় কুমুর দিকে। লোভাতুর পায়ে টলমল করে এগিয়ে যেতে থাকে সে। কুমু ছটপট করতে থাকে আরও। জানলায় চোখ রেখে কেঁপে কেঁপে ওঠে নন্দিতা। নিচের থেকে ক্ষীণ স্বরে ভেসে আসা কথা থেকে যা বোঝা যাচ্ছে তা শুনলে আঁতকে উঠতে হয় রীতিমতো। নন্দিতারও শিরদাঁড়া বেয়ে একটা
ঠান্ডা হিমেল স্রোত বয়ে গেল। ভোগ দেওয়ার আগে দেখে নিতে হবে এই নারী আদৌ ভোগযোগ্য কিনা। মুকুন্দ, তুই এই মেয়ের সাথে সম্ভোগ কর, এরপর একে ভোগে পাঠানো হবে। মুকুন্দর মুখে আগুনের গনগনে আঁচ এসে পড়ছে, আরো হিংস্র লাগছে তাকে। একটা মরা বেড়ালের শরীর থেকে রক্ত দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছে নীলা, সেটা ছিটিয়ে দিতে লাগলো কুমু ও মুকুন্দর শরীরে। কুমুদিনী তখনও চিৎকার করছে, কিন্তু এই বিভৎসতা পেরিয়ে কোনো চিৎকারই পৌঁছচ্ছে না সভ্য সমাজে। হঠাৎ এক অদ্ভুত দর্শন জন্তু দূর থেকে ডেকে উঠল। চোখ বন্ধ করে ফেলেছিল নন্দিতা। জন্তুটার আওয়াজ শুনে চোখটা খুলল সে। নীলার মন্ত্র পড়া বেড়ে চলেছে। কালকেই পূর্ণিমা গেছে, আজও চাঁদের আলো স্পষ্ট। চাঁদের আলো ও আগুনের ফুলকিতে দেখা যাচ্ছে একটা দুপেয়ে জন্তু এগিয়ে আসছে আগুনের দিকে, যেখানে মুকুন্দ ও কুমু ছিল। জন্তুটার মুখ হুবহু নেকড়ের মতো, কিন্তু সে হেঁটে আসছে অবিকল মানুষের মতো করে। অদ্ভুতভাবে গর্জন করতে করতে করটির সামনে গিয়ে দাঁড়ায় এই দুপেয়ে জন্তুটি। ওপর থেকে নন্দিতা স্থির পলকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে না নিচে ঠিক কী চলছে। ভয়ে সিটিয়ে গেছে সে। কেমন করে এই জায়গা থেকে সে উদ্ধার পাবে? কেমন করে কুমুকে উদ্ধার করবে সে? দুপেয়ে জন্তুটি এখনো আকাশের দিকে তাকিয়ে গর্জন করেই চলেছে, এবং সেই সাথে সাথে ভেসে আসছে নীলার কণ্ঠ থেকে সেই অদ্ভুত মন্ত্র। এদিকে সম্ভোগ সম্পন্ন করে যখন নীলার পাশে গিয়ে দাঁড়ায় মুকুন্দ, তখন নীলা নির্দেশ দেয়, হে নেকড়ে পিশাচ, তোমার ভোগ প্রস্তুত, গ্রহণ করো। নীলার আদেশ পাওয়ার পর নেকড়েরূপী সেই পিশাচ ঘুরে দাঁড়ায় কুমুর দিকে। 13 বছরের মেয়ে কুমুর ওপর দিয়ে যে শারীরিক ও মানসিক অত্যাচার হয়েছে, তারপর সে আর চোখ চেয়ে তাকাতে পারছিল না। হয়তোবা মনে মনে নিজের মৃত্যুকেই কামনা করছিল সে। চোখ মেলতেই এই ভয়ঙ্কর জন্তুটিকে নিজের মুখের কাছে দেখতে পেয়ে একটা প্রবল আর্তনাদ করে সাথে সাথে জ্ঞান হারায় সে। দুপেয়ে জন্তুটি, যাকে নেকড়ে পিশাচ রূপে সম্বোধন করছিল নীলা, সে তখন তার ভোগ নেওয়ার জন্যে সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু হঠাৎই একটা গগনভেদী আর্তনাদে চারিদিক কেঁপে ওঠে। নন্দিতা আর সহ্য করতে পারছিল না, ফুপিয়ে কেঁদে ওঠে সেও। আর এত কিছুর মাঝেই পুলিশের বন্দুকের আওয়াজে চমকে ওঠে নীলা ও মুকুন্দ। নীলা কোনোভাবে সেখান থেকে পালাতে চেষ্টা করেও পার পায় না। মহিলা কনস্টেবল ঘিরে ধরে তাকে। মুকুন্দকেও গ্রেফতার করা হয়। নিচে পুলিশের সাথে নিজের বাবা ও কাকাকে দেখে ওপর থেকে চিৎকার করতে থাকে নন্দিতা। জোরে জোরে দরজা ও জানলায় ধাক্কা দিতে থাকে সে। নন্দিতার বাবা সেই শব্দ শুনে দোতলায় উঠে আসে। সাথে আসে কিছু পুলিশও। বাবাকে দেখতে পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারে না নন্দিতা। বাবাকে জড়িয়ে ধরে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। তারপরে বাবার সাথেই দোতলার ওই অভিশপ্ত ঘর ছেড়ে সিঁড়ি দিয়ে উঠোনে এসে পৌঁছয় নন্দিতা। চোখ পড়ে উঠোনের মাঝখানে। গুলি খেয়ে তখন উঠোনে পড়ে আছে। এ কি? এ তো কোনো দুপেয়ে জন্তু নয়, এ যে নবীন, যার সাথে তার বোন কুমুদিনীর বিয়ে হয়েছিল। কিছুই বুঝতে পারছে না সে। পুলিশ একে একে সকলকে গ্রেফতার করছে। একটা হাহাকার, একটা আর্তনাদ। তার মধ্যে কুমু জ্ঞান হারা হয়ে পড়ে রয়েছে। কুমুর দিকে ছুটে যায় নন্দিতা, তাকে তুলে আনে, তাকে বাঁধন মুক্ত করে।
হঠাৎ করে এইরকম একটি অদ্ভুত পরিস্থিতিতে পিসিমাকে দেখতে পাওয়া যায় সে নবীনের মৃতদেহর দিকে ছুটে গেল। সেখানে গিয়ে সে কাতর আর্তনাদে নবীনের বুকের উপরে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে লাগলো। নবীন, মা বাবা, এই বুঝি তোর শেষ পরিণতি ছিল, এই বুঝি তোর শেষ পরিণতি ছিল। হায় ঈশ্বর, এইবার বুঝি তুই অভিশাপ থেকে মুক্তি পেলি। পিসিমাকে ধীরে ধীরে সকলে মিলে তুলে ওখানে একটি ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসায়। পিসিমার কাছ থেকেই জানতে হবে এই ঘটনার আসল কারণ কি। নন্দিতা, তার কাকা এবং বাবা প্রত্যেকেই গুটি গুটি পায়ে সেই ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ায়। নন্দিতারও মনে কৌতূহল, হঠাৎ করে তাদের জীবনে এই রকম একটা অভিশপ্ত অধ্যায় কেন নেমে এলো। এরপর পিসিমার কাছ থেকে পুলিশ অফিসার যা জানতে পারে তা ভয়ানক। বলছি মাসিমা, আপনি মৃত ব্যক্তির কে হন? আমি বাবা, আমি নবীনের পিসিমা। আচ্ছা, আর এখানে যে বাকি একজন ভদ্রলোক এবং ভদ্রমহিলা ছিলেন, ওনারা কে হন আপনার? নীলা বলে যে মেয়েটি ছিল, ও হলো আমার ভাইয়ের প্রথম পক্ষের মেয়ে। আর ওই যে ছেলেটি ছিল মুকুন্দ, ওর সাথে নীলার বিয়ে হয়েছে কিনা জানি না, তবে ওকে স্বামী বলতো, একসাথেই থাকতো ওরা। তা এখানে যে তন্ত্র মন্ত্র হচ্ছে, এগুলো কি আপনি জানতেন না? মন্ত্র মন্ত্র না বাবা, এ পাপ, পাপ হচ্ছিল, পাপ। এ অনেক আগেকার দিনের ঘটনা, যখন যখন আমার ভাই প্রথম বিয়ে করে নিয়ে এলো, সেই বউ ছিল অমঙ্গল, অমঙ্গল। সেই সব তন্ত্র সাধনা টাধনা করতো। তারপর ওই নীলা হলো, তাকেও এইসবের মধ্যে সে নিয়েছিল। এই করতে করতে একদিনও মরে গেল। তারপরে ওর এই কাজ এগিয়ে নিয়ে যেতে থাকলো ওর এই মেয়ে নীলা। তারপরে আবার আমার ভাই বিয়ে করলো, পরের বউটার ছেলে হলো এই নবীন। কিন্তু ওই নীলা ওর মাকে ফিরিয়ে আনার জন্য আবার এইসব কি নেকড়ে দেবতা না নেকড়ে পিশাচ তার সাধনা করতে লাগলো। আর এই নবীনকে বানাতো তার এই কাজের মাধ্যম। ওই পিশাচ এসে নবীনের গায়ে ভর করতো, আর তখন ও হয়ে উঠতো নেকড়ে মানব। তা আপনি যদি এত কিছুই জানতেন, তো আগে থেকে কেন পুলিশে খবর দেননি? আপনার তো আগে থেকেই পুলিশে খবর দেওয়া উচিত ছিল। না 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 ইন্সপেক্টর সাহেব, এই এই বয়স্ক মহিলাই তো আমাদের বাঁচিয়েছে। আমার দুই মেয়েকে আমি ফিরে পেয়েছি ওনার জন্যই। উনি তো ফোন ধরে আমাদেরকে সব খবর দিলেন, নইলে আমার মেয়ে দুটো আজকে। ঠিক আছে, আপনি শান্ত হন, আমি ওনার কাছ থেকে শুনছি। এই শোভা, ফরেন্সিকের লোক এসছেন, বডিটাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাও। আর বাকি যাবতীয় যা জিনিসপত্র এখানটায় রাখা আছে, সমস্ত কিছুর ফরেন্সিক টেস্ট হওয়াটা কিন্তু খুব দরকার। হ্যাঁ বলুন মাসিমা, যেটা বলছিলেন। আর কি জানেন আপনি এই রাজবাড়ি সম্বন্ধে? আগে আমাদের এই বাড়িকে সবাই রাজবাড়ি বলতো, কারণ আমাদের পূর্বপুরুষেরা রাজার মতন এখানে ব্যবস্থা করে গিয়েছিল। আগে বিভিন্ন পুজো আর্চা সব কিছু হতো, গ্রামের মানুষ কত ভালোবাসতো। আর এই প্রথম বউ আসার পর থেকে সমস্ত পুজো আর্চা সব শেষ। বাড়িতে পিশাচ সাধনা করতো এরা, পিশাচ। হায় ঈশ্বর,
নবীনটা ছোট থেকে খুব ভালো ছিল পড়াশোনায়, কিন্তু এই নীলা ওকে ধীরে ধীরে নিজের বশে করে নিল। একটা সময় শুরু করলো ওর মাকে আনার জন্য মানুষের বলিদান দেওয়া। ওকে বিয়ে করতে বলতো নবীনকে, নবীন বিয়ে করে করে আনতো, আর বিয়ের পরে ফুলশয্যার রাতে এক একটা বউকে নবীন নেকড়ে হয়ে খেয়ে ফেলতো। আর এইভাবেই চলতো এদের সাধনা। এইবার যখন ওকে বিয়ে করতে নিয়ে যাচ্ছিল, অনেক বাধা দিয়েছি বাবা। আমি বুড়ো মানুষ, আমি তো চলতে ফিরতে পারি না, কি করব? কিন্তু শুনলো না, শুনলো না। এই ছোট দুধের মেয়েটাকে নিয়ে এলো বাড়িতে বিয়ে করিয়ে। কিন্তু কিন্তু ওর যে দিদি এসছিল, ওকে আমি বলেছিলাম সাবধানে থাকিস মা, সাবধানে থাকিস। ও তাড়াহুড়োর চোটে ওদের হাতে ধরা পড়ে গেল। হায় 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 হায়! কিন্তু মাঝখান থেকে আবার নবীনটা চলে গেল। তবে ভগবানের অশেষ কৃপা যে এই কচি মেয়ে দুটো ঠিক আছে। ওদেরকে নিয়ে যাও বাবা, ওদেরকে নিয়ে যাও। পিসিমার কাছ থেকে সমস্ত ঘটনা শুনবার পরে পুলিশ অফিসারেরা নিজেদের কর্তব্য সম্পন্ন করে। নীলা এবং মুকুন্দ এবং তাদের সঙ্গে এই ঘৃণ্যতম কাজের সঙ্গে জড়িত যারা সাঙ্গপাঙ্গরা রয়েছে সকলকেই থানায় নিয়ে যাওয়া হয় গ্রেপ্তার করে। কুমুদ এবং নন্দিতা তাদের ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তাদের নিজের বাড়িতে। তবে কুমুদের অনেক দিন চিকিৎসা চলে, তারপর ধীরে ধীরে কুমুদ সুস্থ হয়ে ওঠে। তার এই মানসিক কষ্ট অতিক্রম করতে সময় লেগেছিল অনেক। এরপর রাজবাড়ি অভিশাপ মুক্ত হয়েছিল কিনা সেটা অবশ্য এখনো জানা যায় না। তবে নেকড়ে পিশাচের উৎপাত তারপর থেকে আর কেউ শোনেনি। এমনভাবেই অনেক গ্রাম বাংলায় অনেক মেয়েদের জীবন উৎসর্গ করে দেওয়া হয় এমনই কিছু তন্ত্রমন্ত্র ও কুসংস্কারের কবলে পড়ে। আমাদের এই গল্পটি সম্পূর্ণভাবে কল্পনার উপরে ভিত্তি করেই করা হয়েছে। এর সঙ্গে বাস্তবের কোনো মিল যদি পাওয়া যায় তা সম্পূর্ণভাবে কাকতালীয়। তবে আশা করব গ্রাম বাংলার বুক থেকে এরকম কুসংস্কার দূরে যাক এবং আমরা কুসংস্কার মুক্ত মনে গল্প পড়ি, গল্পের আনন্দ উপভোগ করি। আমাদের কাছ থেকে এরকম নিত্য নতুন গল্প শুনে নিতে আজই রবিবারের গল্পকে সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের গল্প আপনাদের কেমন লাগলো। নিয়ে আসবো আবার নতুন একটি গল্প আগামী রবিবার ঠিক দুপুর 1টায়।